মাথায় লেগে যে অজ্ঞান হয়ে গেছিলেন সেই কথাটা কে বলবে? মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, এটা তো মোটেই ভালো জিনিস নয়। কাল একটা সিটি স্ক্যান করতে হবে। ওরে বাবা! উফ, উফ, উফ। আমি নিজেই যেতে পারবো, আপনার সাহায্য লাগবে না। আপনার দয়া চাই না আমার। এত ইগো থাকা ভালো নয়। আমি যেটা করছিলাম সেটাকে কিন্তু দয়া বলে না। এত জেদ আপনার, আমার সাহায্য নিতে আপনার আপনার সম্মানে লাগছে? কিসের রাগ দেখাচ্ছেন? কোন অধিকারে আমার উপরে রাগ দেখাচ্ছেন আপনি? ছোট বৌদি, উফ বাবা! এ কি এসা? তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, তুমি তুমি জ্বর বাঁধালে কবে? আপনি বরং নিজেকে দেখুন, অন্য কাউকে তো কিছু করতে দেন না। এসাকে দেখার মতো লোক বাড়িতে আছে। বাবা হঠাৎ করে এইভাবে সবাইকে ডেকে পাঠালেন কেন? আমি তো ভেবে ভেবে কোনো ক্লু পাচ্ছ না, তাই তো? ছেড়ে দাও না, গোয়েন্দাগিরি করে কোনো লাভ হবে না। বাবা তো এক্ষুনি আসছে। না তুমি আমার কথা তুই শোন, তুই এত ভাবিস না, এত ভেবে কোনো লাভ নেই। দাদার মাথায় কি চলছে সেটা একমাত্র দাদাই বলতে পারবেন। কি এইভাবে আগে থেকে ডেকে এনে দাঁড় করিয়ে রাখার কি মানে? যত সময় যাচ্ছে আমার তো টেনশন হচ্ছে বৌদি। কেন গো, আবার কোনো গন্ডগোল করেছো নাকি? একটু ধরো না। ভাইয়া সবার সামনে এটা কি আদিক খেতে শুরু করেছে? যত সামনে একা আমি। কি হলো? হঠাৎ করে খুব দুর্বল লাগছে, বুঝতে পারছি না কেন। আমি আছি তো, আমার হাতটা ধরো। বকুলের না হয় পায়ে লেগেছে,
তোর আবার কোথায় লাগলো এসা? ওমা একে কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে? ওর বোধহয় আবার জ্বর আসছে কাকি। সে কি বলিস তো, আমাকে বলিস কেন? এখানে কি করছো? চলো ঘরে চলো। মা প্লিজ, সামান্য তো জ্বর, আর বেশি শরীর খারাপ লাগলে আমি ঘরে চলে যাব। বেশি কথা বলতে হবে না, তুমি এখনই ঘরে যাবে। না 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 আমি বলছি না, না চল। আরে ও ছোট বৌদি, তুমি বোঝাও না মাকে, আমি থাকবো। কাকিমণি প্লিজ, আমরা সবাই এখানে আছি তো, ও এখানেই থাকুক, এখানেই থাকুক। সবাই মিলে না। আচ্ছা ঠিক আছে, থাকবে কিন্তু বেশিক্ষণ নয়। দাদা কি বলবেন, কতটা সময় লাগবে জানি না, তো আমি বেশিক্ষণ তোমায় থাকতে দেবো না। একটা কাজ করছি, বাবা আস্তে আস্তে, আমি বাকি কাজটা সেরে ফেলি। কি বাতাস বলতো। মানে খুব টেনশন হচ্ছে, শুধু মনে হচ্ছে আজকের ঘটনা নিয়ে বাবা আমাকে আবার বকাবকি শুরু করবে। বকুলকে ঘর থেকে বার করে দেওয়া নিয়ে বাবা আবার কিছু বলবে না তো? বাপরে বাপ, মেয়ে তো নয়, সাক্ষাৎ অলক্ষী। বাড়ির কোনো কাজকর্মটা জানে না, সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয়। উফ বাবা। কি হয়েছে? কার কথা বলছিস? কার কথা আবার? খোকনের বউয়ের কথা। ওকে বলেছিলাম আমার কাপড়গুলো একটু ভাঁজ করে দে। আমার কাপড়গুলো তো ভাঁজ করলোই না, উল্টো ওর কাপড়গুলো আমাকে ভাঁজ করতে হলো। কাপড়গুলো ভাঁজ করতে করতে আমার হাতটা পুরো, বাপরে বাপ কি ব্যথা জানো দাদা। একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। শুনে রাখো দাদা, ওই মেয়ে নিশ্চয় কোনো মতলব নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছে। খুব ঘুরেল মেয়ে। আমি শুধু ভাবছি আমাদের খোকন কি করে ওই মেয়ের সাথে সারাটা জীবন কাটাবে। তোর খোকনকেও অতটা সহজ সরল বলে মনে করিস না। যেমন ছেলে তার তো তেমনই মেয়ে জুটবে। না না দাদা, আমার মনে হয় ওই মেয়ের পাল্লায় পড়েই আমাদের খোকনটা বিগড়েছে। ওই মেয়েকে যদি কড়া শাসনে না রাখা যায় না, তাহলে আমাদের হাতের বাইরে চলে যাবে। হ্যাঁ, কি যে ব্যথা তুমি ভাবতে পারবে না দাদা। বাবা তো আমারই বাবা, নিজের রক্ত চেনে। কিন্তু পিসিকে হাত করা খুব সহজ, আর পিসি হাতে থাকা মানেই ঢিঞ্চা। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে হঠাৎ সবাইকে এভাবে ডেকে পাঠালাম কেন। যাক, গলা শুনে মনে হচ্ছে মেজাজটা ঠিক আছে বাবার। হ্যাঁ বাবা, আমি শুধু এটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম যে তুমি নিশ্চয়ই আমাদের কোনো সারপ্রাইজ দিতে চাইছো। সারপ্রাইজ হবে কিনা বলতে পারছি না। আমরা এখানে এখন একটা খেলা খেলবো, শব্দের খেলা, ওই সাইকোলজিক্যাল গেম বলতে পারো। আমি প্রত্যেককে একটা করে শব্দ বলবো, সেই শব্দটা শুনে প্রথমেই যেটা মনে আসবে সেটা বলতে হবে ইনস্ট্যান্টলি, একবারে। কাউকে কিন্তু ভাবার কোনো সময় দেওয়া যাবে না। আচ্ছা তুমি কি গো, এই জন্য অসুস্থ মেয়েটাকে নিচে নামিয়ে আনলে? ডাক্তার বকুলকে একদম নড়াচড়া করতে বারণ করেছেন। জানি তো, একটু ধৈর্য ধরো না। এরকম তুমি সব অফিসে কাজ রাখো, এইদিকে মন দাও। প্রথমে তোমার টার্ম। রবিবার। খাসির মাংস আর ভাত, একটু আলু দিয়ে। আর যেদিকে মন। আচ্ছা ঠিক আছে, এবার রাগিনী। জীবন। সমর। আমি জানতাম কাকুমণির নামটাই বলবে। আচ্ছা অঞ্জলি, এবার তুমি।
মূল্যবোধ। যৌথ পরিবার, আমাদের ডাব্বু বাবু কোথায় গেল? ডাব্বু, হ্যাঁ এবার ডাব্বু বাবুর পালা। ডাব্বু বাবু, আচ্ছা, তুমি বলো তো তোমার সুপার হিরো কে? আমার ওস্তাদ। ওরে বাবালে, যাই বলে বকুল, এত বড় ফ্যান কিন্তু তুমি কোথাও পাবে না। অদিতি, আজকে কত বড় সুপার হিরোকে নিজের চোখের সামনে দেখেছো, ফ্যান হবে না? কে রে? ওই ওই ঠিক ঠিক। সেবার এই রে, এবার মনে হচ্ছে আমি কেস খাবো। এবার ঋষির টার্ন। যাক বাবা, বাবা, আমি এই খেলায় পার্টিসিপেট করতে চাই না। ঋষি, প্লিজ বাবা, জোর করো না। তুই তো ইউনিভার্সিটি পর্যন্ত খেলাধুলা করেছিস, কোথায় গেল তোর স্পোর্টসম্যান স্পিরিট? স্পিরিটের মতো উবে গেল নাকি? ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে আসলে, বেফাস যদি কিছু বেরিয়ে যায় তাই জন্য। এরাও কি দ্বীপের কথা বলছে? আমি জানি না তোর তোলের দিনের কথা আদৌ মনে আছে কিনা। না, দীপ তো বলেছিল কেউ শোনেনি। আচ্ছা ঠিক আছে, ঋষি যখন খেলতে চাইছে না তখন থাক। এবার বকুলের পালা। পোশাক, জিন্স টি শার্ট। এই রে, আমি কি কিছু ভুল বলে ফেললাম? খিটখিটে বুড়িকে তো কোথাও দেখতে পাচ্ছি না। উনি একাই আছেন, এটাই সুযোগ। ওই বুড়ি আমার সঙ্গে যা যা অন্যায় করেছে সেগুলো শুধু একটু কায়দা করে ওনার কানে তুলে দিতে পারলেই ব্যাস। বাবা, আপনার চা। বাবা, আমি বলছিলাম যে এটা একটা চা হয়েছে। দেখো দাদা, দেখো, আমি যে মিথ্যে বলি না তা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এই মেয়েকে কোনো কাজ দিয়ে শান্তি আছে? ঠিক সময় এসে হাজির হয়েছে। তোমাকে এই চা খেতে হবে না দাদা, আমি নিজের হাতে তোমার জন্য চা করে নিয়ে আসছি। দাও। বাবা আমায় ডেকেছিলে? বর্ষা, হ্যাঁ, শুনলাম তুমি ফ্ল্যাট নিয়ে নাকি আলাদা থাকতে চাও। তুমিও কি তাই চাও নাকি? একদম নয় বাবা, আমি তোমার ছত্র ছায়া থাকবো, সেটাই তো আমার জীবনের স্বপ্ন। আমার প্রিয় পোশাক তো জিন্স টি শার্ট, ওটাই তো আমি সবসময় পরতাম, তাই জন্যই বললাম যে জিন্স টি শার্ট। তোমার কাছ থেকে এর থেকে বেশি কি বা আশা করবো বকুল? তোমাকে আমি প্রথম দিন দেখেই বুঝে গিয়েছিলাম, আর সেই জন্যই তো আশীর্বাদের সময় তোমাকে জিন্স উপহার দিয়েছি। সবাই টাকা পয়সা খরচ করে ওকে নাকি মেয়ে বানাবে। এত নির্লজ্জ মেয়ে, শ্বশুর ভাসুর সবার সামনে বলছে নাকি জিন্স টি শার্ট ওর প্রিয় পোশাক। ডাব্বু বাবু, তুমি চলে যাও তোমার ঘরে, খেলা শেষ। আমাদের রোশনির যে এত বুদ্ধি, আগে টের পাইনি তো। না 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 না,
তোমাকে আন্ডার এস্টিমেট করাটা ভুল হয়েছে। তুমি যেদিন ওকে উপহারটা দিয়েছিলে সেদিন আমার বোঝা উচিত ছিল। ইস, যাই হোক, শুভ কাজে আর দেরি করে লাভ নেই। কোন শুভ কাজের কথা বলতে চাইছে বাবা? কিন্তু বাবা আমি বলছিলাম, আবার মুখে মুখে কথা। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? সংসারের কাজ হাতে হাতে করা তো দূরের কথা, তোমার সমস্ত কাজ পিসিমাকে করে দিতে হচ্ছে। শুনলাম তুমি নাকি তোমার কাপড় পর্যন্ত ভাঁজ করতে পারো না। না বাবা আমি তো আবার কথা। জানো দাদা, ও আমাকে খিটখিটি বুড়ি বলে, না জানি মনে মনে আরো কত কি বলে। আমার তো মনে হয় তোমার নামে অনেক কিছু বলে। হ্যাঁ, আমি কি ড্রামা কুইন? এই মহিলা তো আমার ওপর দিয়ে যায়, ধপ মারা একেবারে ওস্তাদ। বর্ষা, এক কথা বারবার বলতে আমি পছন্দ করি না, তাই তোমাকে শেষবারের মতো বলছি, এই বাড়িতে থাকতে গেলে তোমাকে এই বাড়ির নিয়ম মেনে চলতে হবে। আজ আচ্ছা জব্দ হয়েছে, যেমন গয়না দাওনি আমায়। আমি একটা স্কুলের প্রিন্সিপাল, কোথায় আমি প্রশ্ন করব তা না, তুমি প্রশ্নের পর প্রশ্ন করে চলেছো। অত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলবে পরিষ্কার করে বলো তো। আচ্ছা অঞ্জলি, এবারে শিক্ষা হলো এই পরিবারের প্রত্যেক মহিলাকে রেসপেক্ট করা। সেটা কি আমরা করতে পারছি? একদম ঠিক বলেছেন বাবা। গত 24 ঘন্টায় এই বাড়িতে এমন কিছু ঘটনা ঘটেছে যাতে এই বাড়ির শিক্ষা সম্মান ছোট হয়েছে। আর ভবিষ্যতে যদি এরকম ঘটনা আবার ঘটে তাহলে কিন্তু আমি খুব কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হব, এটা সবার পক্ষে খুব ভালো হবে না। কথাটা নিশ্চয়ই আমাকে বললে, বকুলকে ঘর থেকে বের করে দিয়েছিলাম বলে। এতদিন আমি নিজেকে খুব লিবারেল ভাবতাম, রেশনাল ভাবতাম। আমি বকুলের বাবা। আমি বকুলের বাবা হতে পারিনি, ও শ্বশুরই রয়ে গেছি। বকুলকে আমি আমার নিজের মেয়ে বলে ভাবিনি, ওই ছেলের বউই ভেবেছি। আর শুধু বকুল কেন, আর যদি অদিতিকেই কি নিজের মেয়ে বলে ভাবতে পেরেছি, যদিও অদিতি কখনো এ নিয়ে কোনো অভিযোগ করেনি। আপনি তো কখনো সেই সুযোগই দেননি বাবা। ঋষির সঙ্গে বকুলের জোর করে বিয়ে দেওয়ার পর থেকে শুধু ভেবেছি যে ও আমাদের ছেলেকে রক্ষা করবে, কিন্তু বকুলকে রক্ষা করার কথা ভেবেছি কি? বকুলকে কখনো জিজ্ঞেস করিনি ওর কি পছন্দ কি অপছন্দ। শুধু নিজেদের সুবিধে মতো, নিজেদের পছন্দ মতন নানা রকম এক্সপেকটেশন চাপিয়ে দিয়েছি ওর উপর। ঋষি দোলের দিন অসুস্থ হয়ে পড়লে বকুলের দোষ, চা না করতে পারলে বকুলের দোষ, মিষ্টি আগুন দেখে ভয় পেয়ে অজ্ঞান হলে বকুলের দোষ, ডাব্বু কিছু খেয়ে অসুস্থ হলে বকুলের দোষ। সব দোষ বকুলের। বকুলকে শুধু এবারের একজন বউ হিসেবে দেখেছি, মেয়ে হিসেবে দেখলে হয়তো বুঝতে চাইতাম, জানতে চাইতাম যে জোর করে বিয়ে দিয়ে আনার পর এই বাড়ির পরিবেশ ওর কেমন লাগছে, ওর বাড়ির জন্য মন খারাপ লাগছে কি, জানতে চাইনি। বাট যে পোশাক বকুল কখনো পরেনি সেটা পরে ওর চলতে ফিরতে কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চাইনি। আরে ও শাড়ি পরার ধরন দেখেই তো বোঝা যায় যে এ তো অভ্যস্ত নয়। তোমরাও তো কখনো লক্ষ্য করনি, কখনো ওকে বলনি যে বকুল তুমি শাড়ি না পরে অন্য কিছু পরো। কেন এ বাড়িতে তো বকুলেরই কাছাকাছি বয়সের আরেকটি মেয়ে রয়েছে, কখনো তো তাকে বলো না যে তুমি বড় হয়েছো সারাক্ষণ শাড়ি পরে থাকো, কখনো বলনি। ঈশ্বর রক্ষে করেছেন
নইলে আজ ওই শাড়ির জন্যই বকুলের আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। কে জানে ওর প্রাণটাই হয়তো চলে যেত। আমার কাছে ওসব শাড়ি জামা পোশাক কোনোটাই আসল নয়। আসল হলো মানুষটা কেমন, তার মনটা কেমন। শাড়ি না পরলে বকুলের গুণ আর গুণ থাকবে না, মানুষটা ভেতর থেকে খারাপ হয়ে যাবে। যা বলছো সেটা ভুল কিছু না, কিন্তু তাই বলে জিন্স টি শার্ট? বাবা না একটু বেশি বাড়াবাড়ি করছে বকুলকে নিয়ে। দেখো, বকুল কি পড়বে না পড়বে সেটা তোমাদের বিষয় আর বকুলের বিষয়, কিন্তু যে শাড়ি পরে ওর প্রাণ যেতে পারত সেই শাড়ি বকুল আর পরবে না। এটা আমার ফাইনাল ডিসিশন।